কাজে, কিন্তু যেভাবে কালকে সুপ্রিম কোর্টে দেখলাম আমাদের স্টেটের পক্ষ থেকে সাগর দত্তে ঘটে যাওয়া ঘটনাকে কিভাবে ডাক্তারদের দোষ বলে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং হসপিটালে আইসিইউ বেড না পাওয়াটা যে ডাক্তারেরই অপরাধ, ডাক্তারেরই দোষ, সেইটাকে এস্টাবলিশ করার যেভাবে চেষ্টা হচ্ছে, সেই জায়গাকে তীব্র প্রতিবাদ জানিয়ে, তীব্র ধিক্কার জানিয়ে আমরা আজ থেকে আমাদের পূর্ণ কর্মবিরতি চালিয়েছি। আপনারা বলছেন আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে না, তাই আপনারা কর্মবিরতি যাচ্ছে, তো এর মাঝে পড়ে আছে জনতা। এই যে জনতার ভোগান্তির জায়গা, জনতার ভোগান্তির যদি দায় হয় তাহলে সাগর দত্তের ঘটনা থেকেই আমাদেরকে দেখতে হবে। সেটা কি, যে সাগর দত্তের যে ঘটনা ঘটলো সেখানে কি ডাক্তার ছিল? ছিল। তাহলে সেখানে ছিল না, সেখানে ছিল পরিবার। তাহলে আপনারা যদি আমাদের চিফ সেক্রেটারি স্যারের কাছে ডাইরেক্টলি গুলো দেখেন তাহলে সেইখানে দেখতে পাবেন যে স্বচ্ছতার প্রশ্নে কেন একটা পেশেন্টকে রেফারেল সিস্টেমের, ভুল রেফারেল সিস্টেমের জন্য ঘুরতে হবে, কেন তার বেড স্ট্যাটাস কোন জায়গা থেকে গেলে, গাড়ি থেকে যখন একটা রুগী বেরোচ্ছে কোন জায়গায় গেলে তার পরিষেবা সুনিশ্চিত হবে, তাহলে সেই জায়গাগুলো সে তারা জানবে না কেন? তাহলে এই জায়গাগুলো তো আমরা চেয়েছি। তাহলে এই জায়গাগুলো যদি ইনশিওর হয় তাহলেও আমাদের সিকিউরিটি ইনশিওর হয়। কারণ আমাদের বেড দেওয়ার দায়, বেড দেওয়ার দায় তো জুনিয়র ডাক্তারদের নয়, তাহলে বেড দেওয়ার দায় রাজ্য প্রশাসনের। তাহলে রাজ্য প্রশাসনের যদি বেডের ব্যবস্থা, রেফারেল সিস্টেমের ব্যবস্থা, ডাক্তারের যে চিকিৎসকের অভিজ্ঞতা আছে, এই ব্যবস্থা যদি সুনিশ্চিত করতে পারে তাহলে এই সমস্যার সমাধান হতে পারে। তাহলে এই যে সেক্রেটারি স্যার, চিফ সেক্রেটারি স্যারের সাথে দেখা করে এলাম, তারপর 12 দিন অতিবাহিত হলো, কিন্তু এখনো কেন এই জায়গাগুলোকে নিয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া হচ্ছে না? আমরা তো একটা ভিজিবল স্টেপ দেখতে চাইছি যে রাজ্য প্রশাসন এই জায়গায় সদর্থক, এই স্টেপটা আমরা দেখতে চাইছি। একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে ডে 1 থেকে আপনারা নির্দিষ্ট দাবি যে আন্দোলনে নেমেছেন, সেই আন্দোলনকে সাধারণ মানুষ সমর্থন করে আন্দোলনের রাস্তায় নেমেছে। আজকে আপনারা যে সিদ্ধান্তটা নিলেন 30 এটা কি এর বিকল্প কোনো চিন্তাভাবনা ছিল না, যেটা পরিষেবাকে স্বাভাবিক রেখে মানুষের সঙ্গে নিয়ে সরকারকে করা যেত? দেখুন, আমি ওনার প্রশ্নের উত্তরটা দিই। আমরা যখন কর্মবিরতিতে ছিলাম তখনও জুনিয়র ডাক্তারদের দোষ ছিল। কালকে যখন দেখলাম সাগর দত্তকে ঘটনা, সেখানেও দেখলাম জুনিয়র ডাক্তারদেরই দোষ। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা কি করব সেটা প্রশ্নটা আমি প্রশাসনের কাছে রাখছি। আমরা যদি কোথাও গিয়ে কাজ করতে গিয়ে আমাদের সিকিউরিটির জায়গাটা ইনশিওর না হয়, একটা মেডিকেল কলেজ সেখানে দাঁড়িয়ে পেশেন্টের সাথে তার বাড়ির লোকের 20 জন গ্রাউন্ড ফ্লোর থেকে 4th ফ্লোর পর্যন্ত চলে যাচ্ছে, কিচেন এন্ট্রি স্টেপে সিকিউরিটি ব্রিজ করছে, ব্রেক করছে, তাহলে সেই দায়টা কার? সেটা কি জুনিয়র ডাক্তারদের দায়? এবং সেখানে আমি বলতে পারি ওই 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 ওয়ার্ডে আরো যারা যারা পেশেন্ট ছিল, ওই যে 20 জন পেশেন্টের বাড়ির লোক উঠেছিলেন, তারা যে হামলা চালিয়েছেন আপনারা দেখেছেন, সিস্টারদেরকে মেরেছেন। সেই অবস্থায় যদি অন্য কোনো বাড়ির লোককে মারতো বা অন্য কোনো রোগী ক্ষতিগ্রস্ত হতো, তাহলে সেই জায়গা কার ছিল? সেটাও কি জুনিয়র ডাক্তারদের দায়? এবং সেই জায়গা থেকেই আমরা কিন্তু কর্মবিরতি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সরকারের পক্ষ থেকে সমস্ত কলেজের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া। প্রত্যেক কলেজের ইকোসিস্টেম আলাদা আলাদা, ইকোসিস্টেম অনুযায়ী কাজের ব্যবহার হয়তো আলাদা আলাদা হতে পারে, কিন্তু যে জায়গাটা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর সরকারের পক্ষ থেকে আমরা রেখেছি কর্মবিরতিটা, সেই কর্মবিরতিতে এই অনেকে দাবি দাবা মিটে যাবে সেই মুহূর্তে কর্মবিরতি এইটা যদি লাগে, যদি ওনারা আগে যদি আমাদের দাবি দেওয়া মিটে যায়, আমাদের দাবি দেওয়া আমাদের 10 সুস্পষ্ট দাবি মিটলেই মানে কাজে কেন সেগুলো আমরা আবার মিটিং করে আবার জানাবো। সেটা আমরা জানাবো, কালকে মিছিলটা হোক, তারপরে আমরা জানাবো। সেটা হচ্ছে তোমরা যদি আজ থেকে বলো কর্মবিরতি, তাহলে আমরা ধরে নেবো যতক্ষণ না পর্যন্ত দাবি করছি চলবে। আর যদি এখানে এই লাইনটা বলো যে পুজোর দিনগুলো কি হবে সেটা নিয়ে আমরা পরে জানাবো, তাহলে আমার বুঝতে হবে যে পুজোর দিন মানে পঞ্চমীর আগে পর্যন্ত, এটা পঞ্চমীর থেকে কি হবে সেটা আলাদা করে বুঝতে হবে। বিষয়টা বলে আবারও বলছি, যেটা বলার সেটা হচ্ছে এটাই যে আমাদের এই নিয়ে পুজোর দিন কি হবে, কতদিন অব্দি কর্মবিরতি চলবে, কর্মবিরতি চলবে যতদিন না আমাদের দাবি দেওয়া মিটছে। স্পেসিফিকলি পুজোর দিন নিয়ে কি, পুজোর দিনগুলো নিয়ে কি হবে, কর্মবিরতির জায়গাতে আমরা সিদ্ধান্ত এখনো অব্দি আমাদের করা আছে। বাকি যদি স্পেসিফিকলি কোনো সিদ্ধান্ত উঠে আসে তাহলে সেটা আমাদের আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, শুধুমাত্র কাগজে প্রতিশ্রুতির জন্য আমরা আন্দোলন করিনি, আন্দোলন করছি না। আমরা আন্দোলন করছি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এক যথাযথ জনমুখী বদলের জন্য।
যাতে রোগীরাও পরিষেবা পান আর ডাক্তার স্বাস্থ্যকর্মীদের জন্য এক ভয়মুক্ত সুরক্ষিত কর্মস্থল সুনিশ্চিত হয়। অথচ বাস্তবে তার অগ্রগতির জন্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাচ্ছি না। আমাদের কাজে ফেরার জন্য উপযুক্ত ভয়হীন পরিবেশ সুনিশ্চিত হয়নি এখনো। একথা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে সাগর দত্ত ন্যাশনালের ঘটনা এবং শাসক দলের বিধায়কদের ভয়াবহ হুমকির মুখে দাঁড়িয়ে আমরা প্রমাণ পাচ্ছি যে আমরা ভয়হীন পরিবেশ পাইনি এখনো। এর সাথে রাজ্যের প্রতিটি হাসপাতাল মেডিকেল কলেজ থেকে ভয়ের রাজনীতি নির্মূল করার দাবি আমরা করেছি আন্দোলনের প্রথম দিন থেকে। আর একটিও অভয়ের ঘটনা যাতে না ঘটে তা সুনিশ্চিত করতে গেলে এই ভয়ের রাজনীতিকে উপড়ে ফেলা ছাড়া প্রত্যেকটি জায়গাতে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করা ছাড়া আর উপায় নেই। অথচ এ ব্যাপারেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা আমরা দেখতে পাইনি। স্বাস্থ্যক্ষেত্রে চালু সিন্ডিকেটের মাথাদের বিরুদ্ধে কোনো এনকোয়ারি কমিটি তৈরি হয়নি। কলেজে কলেজে আরডিএ এবং স্টুডেন্টস কাউন্সিল তৈরির জন্য কোনো উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমত অবস্থায় বাধ্য হয়েই আমরা আজ থেকে পূর্ণ কর্মবিরতি অর্থাৎ ফুল সিজ ওয়ার্কে ফিরছি। সরকারের পক্ষ থেকে সুরক্ষা, রোগী পরিষেবা ও ভয়ের রাজনীতির প্রশ্নে নিম্নলিখিত বিষয়গুলিতে সুস্পষ্ট পদক্ষেপ না পাওয়া অবধি আমরা পূর্ণ কর্মবিরতি চালিয়ে যেতে বাধ্য হব। এক, দীর্ঘসূত্রিতায় বিভ্রান্ত না করে দ্রুত ও স্বচ্ছতার সাথে অভয়ার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে। দুই, স্বাস্থ্যক্ষেত্রে প্রশাসনিক অক্ষমতা ও দুর্নীতির দায় স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে এবং স্বাস্থ্য সচিবকে অবিলম্বে তার পদ থেকে অপসারণ করতে হবে। তিন, অবিলম্বে রাজ্যের সমস্ত হাসপাতাল ও মেডিকেল কলেজে সেন্ট্রাল রেফারাল সিস্টেম চালু করতে হবে। চার, প্রত্যেকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটর চালু করতে হবে। পাঁচ, অতি দ্রুত সবকটি মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সহ কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স তৈরি করতে হবে। প্রয়োজন মাফিক সিসিটিভি, অনকল রুম, বাথরুমের সাথে হেল্পলাইন নাম্বার, প্যানিক বাটনের ব্যবস্থা করতে হবে। ছয়, হাসপাতালগুলিতে পুলিশি সুরক্ষা বাড়াতে হবে, মহিলা পুলিশ কর্মী নিয়োগ করতে হবে। সাত, হাসপাতালগুলিতে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের শূন্য পদগুলি অবিলম্বে পূরণ করতে হবে। আট, প্রত্যেকটি মেডিকেল কলেজে ফেক সিন্ডিকেটে জড়িতদের বিরুদ্ধে এনকোয়ারি কমিটি বসিয়ে তাদের কড়া শাস্তি দিতে হবে। রাজ্য স্তরেও এনকোয়ারি কমিটি তৈরি করতে হবে। নয়, অবিলম্বে রাজ্যের প্রত্যেকটি মেডিকেল কলেজে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে। সবকটি কলেজে আরডিএ কে স্বীকৃতি দিতে হবে। কলেজ ও হাসপাতাল পরিচালনার সবকটি কমিটিতে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের নির্বাচিত প্রতিনিধিত্ব সুনিশ্চিত করতে হবে। 10, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল ও ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড এদের অভ্যন্তরে যে ব্যাপক দুর্নীতি ও বেনিয়মের অভিযোগ রয়েছে তার সাপেক্ষে দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু করতে হবে। আমরা ইতিমধ্যেই প্রেস কনফারেন্সের মাধ্যমে সবাইকে জানিয়ে দিয়েছি অভয়ার ন্যায় বিচার যেভাবে দীর্ঘসূত্রিতার জালে জড়িয়ে পড়েছে তা আমাদের হতাশ এবং ক্ষুব্ধ করেছে। তাই অভয়ার বিচার সুনিশ্চিত করতে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং সর্বোপরি এমন ঘটনার পুনরাবৃত্তি রুখতে স্বাস্থ্যক্ষেত্র সহ সমাজের সর্বস্তরে ভয়ের রাজনীতিকে নির্মূল করতে আমরা আগামী 2 তারিখ মহালয়ার দিন এক মহা মিছিল ও মহা সমাবেশের ডাক দিচ্ছি। ইতিমধ্যেই সিনিয়র ডাক্তার, নার্সদের বিভিন্ন সংগঠন, প্রাইভেট হাসপাতালের চিকিৎসক, আইটি কর্মীদের সংগঠন, সিনেমা জগতের মানুষদের বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্রান্তিক মানুষের সংগঠন এবং অন্যান্য সামাজিক সংগঠন আমাদের কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছেন। আমরা সমাজের সর্বস্তরের মানুষের কাছে আরো একবার 2 তারিখ কলেজ স্কয়ার থেকে ধর্মতলা মহামিছিল এবং ধর্মতলায় মহা সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের প্রতিবাদ জারি থাকুক অভয়ার ন্যায় বিচারের দাবিতে। এক সুস্থ, জনমুখী, ভয়হীন স্বাস্থ্য ব্যবস্থার দাবিতে ও সর্বোপরি সমাজ থেকে ভয়ের রাজনীতিকে
নির্মূল করার লক্ষ্যে। উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস।